নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি জেলার সারাদিন। শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। আরজিকর কাণ্ডের বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ। অভয়া মঞ্চ বিক্ষোভ দেখাচ্ছে এই বইমেলাতে। আপনাদের জানিয়ে রাখি, আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ দেখানো হচ্ছে বইমেলাতে। আমরা দেখেছিলাম আরজিকরের সেমিনার হল থেকে যে নৃশংস ঘটনা, সেখানেই এক মহিলা চিকিৎসককে খুন ধর্ষণের ঘটনা আমরা দেখেছিলাম গত 9 অগস্ট। 10ই অগস্ট সঞ্জয় রায় এই ঘটনার মূল অভিযুক্ত হিসেবে যেখানে ব্যাখ্যা করা হয়েছে এবং অবশ্যই দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায়। প্রতিবাদী বিক্ষোভ। তোমার আমার একটি স্বর, জাস্টিস ফর আরজিকর। এই তোমার স্বর আমার স্বর, জাস্টিস ফর আরজিকর। এই তোমার স্বর আমার স্বর, জাস্টিস ফর আরজিকর। এই ধর্ষকের কলকাতা বইমেলার লিটল ম্যাগাজিনের সামনে বিক্ষোভ আপনারা দেখতে পাচ্ছেন। সেই ছবি আরজিকর কাণ্ডের প্রতিবাদেই, ন্যায় বিচারের দাবিতেই কিন্তু এই বিক্ষোভ দেখানো হচ্ছে। আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি আছেন আমাদের প্রতিনিধি বইমেলা থেকে রায়। শাশ্বতী, যে বিষয়টি জানতে চাই, দেখতে পাচ্ছি বইমেলাতে একেবারে আরজিকর কাণ্ডের প্রতিবাদ করছেন তারা। কারা এই প্রতিবাদ করছেন, কি তাদের দাবি জানবো। স্বর্ণালী, 6 মাস অতিক্রান্ত এবং জাস্টিসের দাবিতে অর্থাৎ বিচারের দাবিতে আজকে বইমেলাতেও সরব হয়েছেন সাধারণ নাগরিকেরা। তারা কোনো সংগঠন নন, তারা দাবি করছেন যে একেবারেই সাধারণ মানুষ তারা বইমেলায় এসছেন এবং সেখানেও যাতে এই প্রতিবাদের ঝড় ওঠে সেই কারণেই এখানে স্লোগানিং করছেন তারা। এবং তাদের দাবি যে অভয়ার ভয় নাই, লড়াই ছাড়ি নাই। তারা দাবি করছেন জাস্টিস ফর আরজিকর। আরো এখনো তাদের দাবি রয়েছে যে আরো বহু মানুষ এই নৃশংস ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন, যারা এখনো বলা যায় যে যাদেরকে এখনো পর্যন্ত ধরা সম্ভব হয়নি। সেই দাবিতেই কিন্তু দেখতে পাবে এই মুহূর্তে লিটল ম্যাগাজিনের সামনে এই ভিড়। এবং কার্যত বলা যায় যে আজকে শেষ দিনে বইমেলা, বহু মানুষের সমাগম হয়েছে এবং সেই ভিড়ের মধ্যে কিন্তু এখান থেকে স্লোগানিং উঠছে জাস্টিস ফর আরজিকর। সেই ছবি আপনাকে দেখাবো এই মুহূর্তে। একেবারে বলা যায় যে সাধারণ মানুষ, সমস্ত বয়সের মানুষ এই প্রতিবাদে সামিল হয়েছে। একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো, কি দাবি নিয়ে আজকে আপনারা এখানে বইমেলার মতন একটি জায়গায় যেখানে বহু মানুষের সমাগম, আজকে বইমেলার শেষের দিন, সেই দিনটিকেই কেন বেছে নিন? প্রথমত আজকে মেয়েটির জন্মদিন, নানা জায়গাতেই নানা প্রোগ্রাম হচ্ছে। আমরাও গিয়েছিলাম একটি মিছিলে, যে মিছিলটা আরজিকরে যাচ্ছে। তারপরে আমরা মাঝখান থেকে রাস্তা মানে শ্যামবাজার থেকে এখানে আবার এলাম। তার কারণ আমরা দেখছি যে এই বইমেলায় একটা অদ্ভুত রকমের অগণতান্ত্রিক পরিবেশ এবং এই যে পোস্টারগুলো, এইগুলো ঢোকাতে, একটা লিফলেট ঢোকাতে, একটা ব্যানার তো ছেড়েই দিন, সবকিছুতেই পুলিশ বাধা দিচ্ছে। অর্থাৎ তারা চাইছে যে কোনোভাবেই মানে বইমেলায় এসে মানুষ ভূতের গল্প কিনে ফিশ ফ্রাই খেয়ে বাড়ি যাক, এরকমই তারা চাইছে, একটা নিরামিষ পরিবেশ থাকুক। কিন্তু বইমেলা তো বাক স্বাধীনতার জায়গা। বইয়ের মাধ্যমে কি আমরা বাক স্বাধীনতাকেই তো আপহোল্ড করি। তো ফলে সারা শহর জুড়ে এবং সারা রাজ্য জুড়ে যে প্রতিবাদটা চলছে সেটা বইমেলাতেও হবে, এ ব্যাপারে আমরা মানে দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম। তাই আমরা বইমেলাতেও যে এটা হবে, মানে এটা কোনো বেআইনি কোনো কাজ হচ্ছে না, সাংবিধানিকভাবে এটা করা আমাদের অধিকার এবং বইমেলাটাও তার জায়গা হতে পারে, এটা এস্টাবলিশ করছি আমরা এটার মধ্যে দিয়ে। এবং একই সঙ্গে আমরা মেয়েটির জন্মদিনে যে তাকে ভুলিনি, সেটাও আমরা জোরের সাথে বলতে চাইছি। আরো একটি বিষয় আমি জিজ্ঞেস করবো, কিছুক্ষণের মধ্যে আপনারা এখানে মানববন্ধন করবেন এবং বলা যায় যে আজকে সব থেকে বেশি ক্রাউড, সব থেকে বেশি ভিড় বইমেলাতে। মানুষের সমর্থন কতটা পাচ্ছেন, তারা কি বলছেন আপনারা তো দেখছেন যে এটার কোনো প্রচার আমরা তো করিনি, কোনো সোশ্যাল মিডিয়াতে প্রচার করিনি, কোনো মিডিয়াতে প্রচার করিনি, কারণ আমরা জানতাম যে প্রচার করলেই পুলিশের বাধা আসবে। তো ঠিক আছে, আমরা ভেবেছিলাম যে আমরা যদি 10 জনও যাই, 10 জন মিলে মানববন্ধন করবো। কিন্তু এবারে তারপরে মানুষ সমর্থন করছেন কিনা সেটা তো আপনারাই দেখতে পাচ্ছেন। এটা কি অভয়া মঞ্চের তরফ থেকে আয়োজনেই? না না, আমি যেরকম রাত দখল ঐক্য মঞ্চের থেকে এসেছি, সেরকম আরো নানা মঞ্চের লোকজনেরা এসেছেন। ঠিক আছে,
একেবারেই যেমনটা বলছিলাম স্বর্ণালী, যে শুধুমাত্র অভয় মঞ্চ নয়, রাত দখলের কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছেন সেই সমস্ত সংগঠন থেকেও কিন্তু মানুষজন এখানে সামিল হয়েছেন এবং এই মুহূর্তে লিটল ম্যাগাজিনের সামনে কার্যত বলা যায় যে মানুষের ভিড় চোখে পড়ার মতন। যেরকম স্লোগানিং চলছে সেরকম বইপ্রেমী যারা বইমেলার শেষ দিনকে উপভোগ করতে এসেছেন তারাও কিন্তু এখানে উপস্থিত এবং তারাও স্লোগানিং এ সামিল হচ্ছেন, সেই ছবিও ধরা পড়ছে। এবং তার সঙ্গে আরো একটি বিষয় আমি তোমাকে বলে রাখি যে সাধারণ মানুষ কিভাবে এই বিষয়টিকে দেখছেন সেই বিষয়ে আমরা কথা বলবো। একেবারে বলা যায় হঠাৎ করে এই প্রতিবাদ শুরু হলো এখানে, কি বলবেন? সমর্থন হ্যাঁ কি বলবেন? কি বলবো বিচারটা যেন তাড়াতাড়ি পাই, অবশ্যই যেন বিচারটা তাড়াতাড়ি আসে। মানে এটা আর সহ্য করতে পারছি না, এতদিন ধরে এত কষ্ট, মানে তার মায়ের কষ্ট, বাবার কষ্ট, এগুলো আর দেখতে পাচ্ছি না। তাই মানে সবার কাছে প্রার্থনা করছি যারা এই বিচারটা দিতে পারে তাদের সবার কাছে হাত জোর করে প্রার্থনা করছি যেন বিচারটা আমরা পাই। একেবারে সব থেকে বড় বিষয় এই সম্পূর্ণ যে প্রতিবাদের কর্মসূচি এখানে সেটা কার্যত একেবারে নিশ্চুপভাবে সংগঠিত হয়েছিল এবং পুলিশের কড়া নিরাপত্তা রয়েছে বইমেলা জুড়ে। একেবারে এই অংশে তুমি অপরদিকে ছবিটা আমি দেখাতে বলবো যেখানে পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই বাহিনী জমায়েত হচ্ছে এবং যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয় সেদিকে নজরদারি রাখা হচ্ছে বিধাননগর পুলিশ কমিশনারের তরফ থেকে। শাশ্বতী, আমরা জানি যে গত 9 অগস্ট আমরা গত বছরের যে ঘটনা দেখেছিলাম এবং সেই নির্যাতিতার কিন্তু আজকে জন্মদিন এবং সেই কারণেই কি আজ বইমেলায় এই বিক্ষোভ কর্মসূচি আয়োজিত করা হলো। সাধারণ মানুষ যারা রয়েছেন সেখানে তাদের কি বক্তব্য এই বিষয়ে, তারা ঠিক কি দাবি করছেন, ন্যায় বিচারের কথা কি বলছেন তারা? একেবারেই তুমি যেমনটা বললে যে আজকে যেহেতু অভয়ার জন্মদিন এবং সেই কারণে আজকে শহরের রাজপথে দখল করা হয়েছে, ঠিক সেইভাবে বইমেলাতেও যাতে সেই প্রতিবাদের হয়েছে আমাদের প্রতিনিধির সঙ্গে। আমাদের সঙ্গে সরাসরি শাশ্বতী রায় ছিলেন প্রতিনিধি বইমেলা প্রাঙ্গণ থেকে। একেবারে বইমেলার যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি এই মুহূর্তে, বইমেলাতে সেখানে বিক্ষোভ কর্মসূচি এবং সাধারণ মানুষ, একেবারে কোনো সংগঠন নয়, শুধুমাত্র সাধারণ মানুষ যারা বইমেলায় গিয়েছেন তারা কিন্তু এই বিক্ষোভ দেখাচ্ছেন, নির্যাতিতার ন্যায় বিচারের জন্য তারা বিক্ষোভ দেখাচ্ছেন। বইমেলায় লিটল ম্যাগাজিনের স্টলের সামনে কিন্তু এই বিক্ষোভ কর্মসূচি, বইমেলায় বিক্ষোভ কর্মসূচি সাধারণ মানুষের। আজ নির্যাতিতার জন্মদিন আপনারা জানেন এবং আমরা সকাল থেকেই দেখেছি যে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে বিভিন্ন মঞ্চের তরফ থেকে। অভয়া মঞ্চ প্রতিবাদ দেখিয়েছে, মৌন মিছিল সংগঠিত করা হয়েছে, নাগরিক সমাজ বিভিন্ন ক্ষেত্রে এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন এবং শুধুমাত্র তাই নয়, একই সঙ্গে বইমেলা প্রাঙ্গণ সেখানেও কিন্তু আরজি কর কাণ্ডের যে বিক্ষোভ প্রতিবাদের আজ পৌঁছে গিয়েছে, দেখতে পাচ্ছেন সেই ছবি। আরজি কর কাণ্ডের ন্যায় বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি, সাধারণ মানুষ, একেবারে সাধারণ মানুষ এই বিক্ষোভ দেখাচ্ছেন বইমেলা প্রাঙ্গণে। অবশ্যই বইমেলায় আমরা যে ছবি দেখে থাকি প্রত্যেক বছর যে সেখানে বইপ্রেমী মানুষেরা যান, বই তারা কেনেন অবশ্যই এবং একই সঙ্গে খাওয়া দাওয়া সমস্ত কিছুই থাকে, কিন্তু আজকের এই ছবি যথেষ্টই ভিন্ন। 9 অগস্টের যে গত বছরের 9 অগস্টের যে ঘটনা, সেই ঘটনার বিচারের দাবিতেই কলকাতা বইমেলার লিটল ম্যাগাজিন স্টলের সামনে দাঁড়িয়ে এই বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ। আরজি কর নির্যাতিতার জন্মদিনে ন্যায় বিচার চেয়ে এই বিক্ষোভ দেখানো হচ্ছে বইমেলা প্রাঙ্গণে। লিটল ম্যাগাজিন স্টলের সামনে এই বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ এবং বারবার তারা যে বিষয়টি তুলে ধরতে চাইছেন যে এই যে আমরা দেখেছি যে গত 20 জানুয়ারি সঞ্জয় রায়কে, অর্থাৎ এই মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে, এবং সেই ঘটনায় তাকে আমৃত্যু নির্দেশ দেওয়া হয় শিয়ালদা আদালতের পক্ষ থেকে এবং সেই যে বিচার, অর্থাৎ সেই যে সাধারণ মানুষ সন্তুষ্ট নয়, নির্যাতিত পরিবারও আজ আমরা দেখেছি নির্যাতিতার জন্মদিন একাধিক মিছিল সংগঠিত হয়েছে। যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, বই প্রাঙ্গণে একেবারে সাধারণ মানুষ তারা এই বিক্ষোভ কর্মসূচি করছেন। তার পাশাপাশি নির্যাতিতার জন্ম একেবারে সেই ঘটনার প্রতিবাদে কিন্তু আরজি কর পর্যন্ত মিছিল করা হয়, একাধিক মিছিলের আয়োজন করা হয় রাজ্য জুড়ে। তার পাশাপাশি অভয়া মঞ্চ মৌন মিছিলের আয়োজন করে এবং তাদের যে বক্তব্য মূলত যে সঠিক বিচার এই বিক্ষোভ।
সমস্ত ভাবনার মানুষ একত্রিত হয়ে এই যে মৌন মিছিলটা করছেন, একটাই উদ্দেশ্য, যাতে ন্যায় বিচারটা পায়। এতদিন হয়ে গেল বিভিন্ন চাপে, বিভিন্ন প্রেসারে, এত বড় সেন্ট্রাল টিকি পর্যন্ত গণসচেতনতা বাড়াতে হবে, আন্দোলনের ঝাঁজ আরো বাড়াতে হবে। সেই ধরনের একটা দাবি নিয়ে মানুষকে সচেতন করার জায়গায় একটা জায়গাতে এসে সবাই একত্রিত হয়ে এই র্যালি, এবং এটা তার জন্মদিনে, তার মৃত্যুস্থল এবং তার কর্মস্থলে গিয়ে আবার স্মরণ করিয়ে দেওয়া যে আমরা তাকে ভুলিনি এবং আমরা তাকে কখনোই ভুলতে পারি না যতক্ষণ না ন্যায় বিচার হবে। না, এটাতে আমরা অন্তত সিলমোহর দিচ্ছি না। সাধারণ মানুষ পরিষ্কারভাবে বোঝে যে এটা একজনের পক্ষে সম্ভব নয়, প্রথম কথা। দ্বিতীয় কথা, এই ধরনের জায়গাতে একজন যদি করে থাকে তাহলে তাকে ধামাচাপা দেওয়ার জন্য এতজন উঠে পড়ে নামতো না। পরিষ্কার আছেন, তাই টিকি ছুঁতে পাচ্ছে না। আমরা মনে করি যে আন্দোলনের ঝাঁজ দিয়ে যেমন এক এক করে সামনে এসেছিল তথ্য, আন্দোলনের ঝাঁজ দিয়ে এক একজন অ্যারেস্ট হবে, এবং এই বিচারটা এখনো জাস্ট শুরু হয়েছে, এই বিচার এখনো শেষ নয়। সিবিআই অ্যাজ এন ইনস্টিটিউশন দে আর ফেল, বিকজ এমন একটা সিবিআই যে 5 মাস হয়ে গেল তারা চার্জশিট পর্যন্ত জমা দিতে পারলো না, যেটা সাপ্লিমেন্টারি, এবং তারা সেই অভিযুক্তদেরকে তথ্য প্রমাণ লোপাটের জন্য অ্যারেস্ট করে জেলে রেখেছে। তো ইটসেলফ একটা কন্ট্রাডিক্ট। আমরা মনে করি এই জায়গাতে সিবিআই ফেল করেছে, এবং একদমই তাই। আরজি করের নির্যাতিতার জন্মদিনে বিচারের দাবিতে মৌন মিছিল। পানিহাটির নাগরিক সমাজের পানিহাটিতে একাধিক জায়গায় অভয়া ক্লিনিকেরও আয়োজন করা হয়, একই সঙ্গে বিভিন্ন জায়গায় মৌন মিছিলেরও আয়োজন করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। আরজি করের নির্যাতিতার জন্মদিনে বিচারের দাবিতে সোচ্চার হয়েছে বিভিন্ন মঞ্চ। যে ছবি কিছুক্ষণ আগেই আপনাদের সামনে তুলে ধরছিলাম, বইমেলা প্রাঙ্গণ, সেখানেও একদিকে যেমন বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ, অন্যদিকে পানিহাটিতে একাধিক জায়গায় অভয়া ক্লিনিকেরও আয়োজন করা হয়েছে, মৌন মিছিলেরও আয়োজন করা হয়েছে পানিহাটির একাধিক জায়গায়। পানিহাটির নাগরিক সমাজের যে পক্ষ থেকে এই মৌন মিছিলের আয়োজন করা হয়েছিল, নির্যাতিতার পরিবার তারা বারংবার বলে এসেছে এই যে তদন্ত প্রক্রিয়া এবং একই সঙ্গে এই যে রায়, সেই রায় নিয়ে তারা কিন্তু বারংবার অসন্তোষ প্রকাশ করেছেন। এবং আজকে এই নির্যাতিতার জন্মদিনের দিনে তাদের কি বক্তব্য, নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে কি বক্তব্য শোনাবো। প্রতিবার ও আমার হাতে গুড়ের পায়েস খেতে ভালোবাসতো, ওটা আমি রান্না করতাম, এবং ওর জন্মদিন পালন হতো সবসময় ওর কর্মস্থলে। যখন পড়াশোনা করতো তখন MBBS পড়তো তখন কল্যাণী JNM হসপিটালে, তারপর MD চান্স পাওয়ার পরে আরজি করে। সারাদিন ও পেশেন্ট দেখে ওখানে কেক কেটে জন্মদিন পালন হতো। পরে রাতে বা বাড়িতে এসে বাবা একটা কেক এনে রাখতো, আমি একটা জামা এনে রাখতাম। গত বছর 22,000 টাকা দিয়ে একটা ঘড়ি দিয়েছিলাম, ওটাও খুব খুশি হয়েছিল। ঘড়িটা মাত্র 2 দিন পরেছে, ঘড়িটা পরে আছে, কিন্তু ঘড়িটা পরার মানুষটা আর আমাদের মধ্যে নেই। আর কোনোদিন মেয়েকে ফিরে পাবো না। এই জন্মদিন যতদিন আমরা বেঁচে থাকবো পরপর আসতেই থাকবে, কিন্তু ও আর কোনোদিন আমাদের মধ্যে ফিরে আসবে না। জেলার সারাদিনে এখন সময় একটা ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। জেলার সারাদিন নিয়ে ফিরে এলাম বিরতির পর। জেল মুক্তির পর প্রথমবার হাবড়ায় জ্যোতিপ্রিয় মল্লিক। নিজের বিধানসভা কেন্দ্রে দলীয় কর্মীদের নিয়ে পদযাত্রার পরে পুরসভায় যান প্রাক্তন খাদ্যমন্ত্রী। বছর দেড়েক পরে মন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বসিত দলীয় কর্মীরা। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। 15 মাস পর নিজের বিধানসভা এলাকা উত্তর 24 পরগনার হাবড়ায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। শারীরিক অসুস্থতা কাটিয়ে রবিবার তিনি হাবড়ার বদর পার্টি অফিসে গিয়ে দলীয় কর্মীদের সঙ্গে দেখা করেন। দলীয় কর্মীদের নিয়ে হাবড়া পুরসভায় যান জ্যোতিপ্রিয়। 2023-এর 27 অক্টোবর রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয়কে গ্রেফতার করেছিল ইডি। 15 জানুয়ারি ইডির বিশেষ আদালতে জামিনে মুক্তি পেলেও শারীরিক অসুস্থতার কারণে 1 মাস ঘরবন্দি ছিলেন। দীর্ঘদিন পর বিধায়ককে কাছে পেয়ে উষ্ণ অভিনন্দন জানান দলীয় কর্মীরা। হাবড়ার উন্নয়নটা আমার কাছে পাপিচ্ছ।
যে ডেভেলপমেন্টের কাজগুলো শুরু করেছিল মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা শুরু করেছি, এই কাজগুলো অনেকটা অসমাপ্ত আমার কাছে থেকে গেছে, আমার কাছে ব্যক্তিগতভাবে। কিন্তু আমার মনে হয়েছে সরকার কাজ করেছে। স্বাভাবিকভাবে যে কাজগুলো বাকি রয়েছে, যেমন রাস্তার কাজ কিছুটা আমার বাকি রয়েছে, কিছুটা আমার কালভার্টের কাজ, কিছুটা আমার পানীয় জলের অলরেডি একটা টায়াল হয়ে গেছে, পানীয় জলের টায়াল হয়ে গেছে, যেটা গঙ্গার জল আসবে। এটা আমাদের অত্যন্ত স্বাদের প্রকল্প, মমতা ব্যানার্জির অত্যন্ত স্বাদের প্রকল্প হচ্ছে হাবড়া পানীয় জল গ্রামে গ্রামে পৌঁছে যাওয়া। কানেকশান দেওয়া হয়ে গেছে, 26,000 কানেকশান আমরা দিয়ে ফেলেছি। এরপর আমি ওকে বলেছি যে এবার বাড়িতে যে ইলেকট্রিকের যে মিটারগুলো বসানো হচ্ছে আমাদের রাস্তায়, সেই মিটারগুলো বাড়ির ভেতরে বসানো করেছে। এবার হাবড়ার 2 নম্বর গেট থেকে হাবড়া পুরসভা পর্যন্ত 1 কিলোমিটার পদযাত্রা করেন জ্যোতিপ্রিয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে কাজগুলো শুরু হয়েছিল সেগুলো দ্রুত সম্পন্ন করতে চান জ্যোতিপ্রিয়। বিধায়ক তহবিলের টাকায় হাবড়া স্টেট জেনারেল হাসপাতালের বৈদ্যুতিকরণ থেকে শুরু করে মুক্তিধান শ্মশানের বৈদ্যুতিক চুল্লি চালু করা, রাস্তাঘাট সংস্কার সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প করতে চান বলে জানিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। কলকাতা টিভি। ওজনে কম দেওয়ার অভিযোগে রেশন ডিলারকে মার, অভিযুক্ত কাউন্সিলরের ভাই। ঘটনা আসানসোলের 59 নম্বর ওয়ার্ডের। রেশন ডিলারের স্ত্রীর দাবি, টাকার জন্য গুন্ডামি করে কাউন্সিলর ও তার ভাই ফিল্মি কায়দায় রেশন ডিলারকে মারধরের ভিডিও ভাইরাল। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। রেশন ডিলারের কলার চেপে ফিল্মি কায়দায় মার, অভিযোগে তীর কাউন্সিলরের ভাই ও তার দলবলের বিরুদ্ধে। রেশন ডিলারের স্ত্রীর দাবি, টাকার জন্য গুন্ডামি করে কাউন্সিলর ও তার ভাই। রেশন ডিলারকে মারধরের ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে। ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। রেশন ডিলারের দাবি, দীর্ঘদিন ধরে এরকম সমস্যার সম্মুখীন হচ্ছেন তিনি। काउंसलर के भाई वो आके हाथापाई किए हैं, मुझे मारे हैं, मेरे अपने 2 कैमरे में रिकॉर्ड्स भी है। ठीक है, इस तरह का अराजकता वाला स्थिति में ना हम नहीं रह सकते। सरकार को लगता है कि मेरा दुकान में मेरा बिहेवियर, मेरा काम करने का शैली ठीक नहीं है, तो मुझे सस्पेंड कर दिया जाए, टर्मिनेट कर दिया जाए, सॉकॉस किया जाए, जो करना है उनको करे। लेकिन इस तरह से मैं अभी सर्विस बंद नहीं कर रहा हूँ, सर्विस चालू रख रहा हूँ। सरकार की तरफ से ना पुलिस प्रशासन, 1 घंटा तक दुकान बंद कर दिया गया। बाहर में इतना जन हमको पीट रहा था, कोई ना पुलिस प्रशासन आया ना कोई आया। ওজনে কম দেওয়া, উপভোক্তাদের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ আসানসোলের কুলটির 59 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাকির হোসেনের। কাউন্সিলর জাকির হোসেনের দাবি, তিনি এলাকায় না থাকায় তার ভাই সাগির হোসেনকে ডেকেছিল। মারামারির অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর। তিনি বলেন, একটু ধাক্কাধাক্কি হয়েছে, পরে তিনি ব্যাপারটা মিটিয়ে দিয়েছেন। पीटने का जो बात बोल रहा है, पीटा पीटी नहीं हुआ, धक्का मुक्की हुआ है। और रह गया कि राशन दुकान डीलर वालों को, जब से हम लोग काउंसलर में जीत के आए हैं, सब डीलर लोग को जो है बैठा के मीटिंग किए। मीटिंग करने के बाद पहले ये लोग क्या करता था कि स्लिप निकालता था। मान लिया किसी का 45 किलो राशन है, तो उसको स्लिप को हाथ हैंड राइटिंग से 30 किलो करके फिर स्लिप फाड़ के फेंक देता था, देता। ये सब चीज़ हम लोग बंद करवाना है। और जो स्लिप में निकलता है वो दीजिए, उससे ज़्यादा देना है ना कम देना है। ভাইরাল হওয়া ভিডিও নিয়ে উঠছে প্রশ্ন। শাসক দলের কাউন্সিলরের ভাই দলবল নিয়ে রেশন ডিলারকে মারধরের ঘটনায় হতবাক উপভোক্তারাও। আইন নিজের হাতে তুলে নেওয়া কতটা যুক্তিযুক্ত, সেই নিয়ে আলোচনা হচ্ছে শিল্পাঞ্চলের আনাচে কানাচে। কলকাতা টিভি। জেলার সারাদিনে আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।